সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়নের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের উপর ষষ্ঠ ক্লাস। এই ক্লাসটিতে আমরা ল্যাবে ব্যবহৃত কাজ সামগ্রী এবং এদের পরিষ্কারের কৌশল সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কতগুলো কাজ সামগ্রীর চিত্র আমি এখানে দিয়েছি, একটু লক্ষ্য করো। এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হলো মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। এই সিলিন্ডারের গায়ে কতগুলো দাগ কাটা আছে, দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এটা মিলিলিটারে। এই মেজারিং সিলিন্ডারের সাহায্যে একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণটা মাপা যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনের দ্রবণ মাপতে এই মেজারিং সিলিন্ডারটা ব্যবহার করা হয়। তবে এই মেজারিং সিলিন্ডারটা এটা সাধারণত 5 মিলিলিটারের, 10 মিলিলিটারের, 25 মিলিলিটারের, 50 মিলিলিটারের, 100 মিলিলিটারের হয়ে থাকে। তাহলে নিশ্চয়ই তোমরা এই মেজারিং সিলিন্ডারটা চিনতে পেরেছো। আচ্ছা, দেখো দ্বিতীয় চিত্রে যেটা দিয়েছি এটাকে বলা হয় আয়তনিক ফ্লাস্ক বা মাপন ফ্লাস্ক, অর্থাৎ আয়তনিক ফ্লাস্ক বা মাপন ফ্লাস্ক। এই আয়তনিক ফ্লাস্ক বা মাপন ফ্লাস্কটা সাধারণত 500 সেন্টিমিটার কিউব, আবার 250 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব অথবা 1000 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 লিটার হয়ে থাকে। এক্ষেত্রেও একটা দেখো এখানে একটা গোল রাউন্ডের একটা দাগ আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ দ্বারা এই পর্যন্ত পূর্ণ করলেই এটা সাধারণত 500 সেন্টিমিটার কিউব হবে। এটা যদি 1 লিটারের হয় তাহলে এই দাগ পর্যন্ত পূর্ণ করলে 1 লিটার হয়ে যাবে। যদি এটা 100 মিলিলিটারের হয় তাহলে এই দাগ পর্যন্ত পূর্ণ করলে 100 মিলিলিটার হয়ে যাবে। অর্থাৎ এটাকে আমরা বলবো আয়তনিক ফ্লাস্ক বা মাপন ফ্লাস্ক। সাধারণত কোন প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে, কোন একটা দ্রবের প্রমাণ দ্রবণ প্রস্তুত করতে এই মাপন ফ্লাস্কটা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছ এটাকে সাধারণত বলা হয় বুরেট। এটাকে বলা হয় বুরেট। এর গায়ে কিন্তু দাগ কাটা আছে 0, 1, 2, 3, 4, 5 এরকম 25 মিলিলিটার বা 50 মিলিলিটার পর্যন্ত দাগ কাটা থাকে। এই যন্ত্রটাকে আমরা বলবো বুরেট। এই বুরেটের পাশাপাশি দুটি ক্ষুদ্রতম দাগের মধ্যবর্তী ব্যবধান হলো 0.1 মিলিলিটার, অর্থাৎ পাশাপাশি দুটো ছোট ক্ষুদ্রতম দাগের মধ্যবর্তী ব্যবধান 0.1 মিলিলিটার। সাধারণত টাইট্রেশন প্রক্রিয়ায় কোন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে এই বুরেটটা ব্যবহৃত হয়। আর এই বুরেটটা সাধারণত প্রমাণ দ্রবণ দ্বারা পূর্ণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার চতুর্থ চিত্রটার দিকে একটু লক্ষ্য করো। এটাকে বলা হয় পিপেট। এই পিপেট সাধারণত 5 মিলিলিটারের বা 10 মিলিলিটারের বা 25 মিলিলিটারের হয়ে থাকে। এই পিপেটের সাহায্যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ সাধারণত নেওয়া হয়। সাধারণত মুখ দিয়ে এটা সাধারণত দ্রবণটা তোলা হয়। এরপর যে পঞ্চম চিত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় হচ্ছিল কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক এটাও সাধারণত টাইট্রেশন প্রক্রিয়ায় এই যন্ত্রটা ব্যবহৃত হয়। অর্থাৎ বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক এরা সাধারণত টাইট্রেশন প্রক্রিয়ায় এই সকল যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে সাধারণত পিপেট দিয়ে একটা নির্দিষ্ট ঘনমাত্রার বা একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবণ এই পিপেট দিয়ে মেপে তারপর কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেওয়া হয়। এরপর সেই দ্রবণের মধ্যে সাধারণত একটা নির্দেশক দিয়ে কালারফুল করা হয়। অর্থাৎ সোজা কথা টাইট্রেশন প্রক্রিয়ায় এই কনিক্যাল ফ্লাস্কটা ব্যবহৃত হয়। এরপর আরেকটা যন্ত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছিল বিকার। এই বিকারের গায়েও সাধারণত দাগ কাটা থাকে। সাধারণত এটা 500 মিলিলিটারের বা 250 মিলিলিটারের বিকার হয়ে থাকে। এর সাহায্যে সাধারণত একটা নির্দিষ্ট পরিমাণ আয়তন মাপা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ল্যাবে ব্যবহৃত বিভিন্ন কাজ সামগ্রীগুলো একটু জেনে নিয়েছি। এবার এই সকল কাজ সামগ্রী সমূহ
কিভাবে পরিষ্কার করা যায় বা কিভাবে পরিষ্কার রাখা যায় সেই কৌশলটা আমরা একটু দেখব। এই কাজ সামগ্রীগুলো পরিষ্কারকের বা পরিষ্কার করার জন্য বিভিন্ন পন্থা রয়েছে। তার মধ্যে দেখো এখানে একটা বলেছি 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ। এই 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে এই সকল কাজ সামগ্রীগুলো সাধারণত ভিজিয়ে রেখে এরপর ব্রাশ দিয়ে ঘষে এই কাজ সামগ্রীগুলো সাধারণত পরিষ্কার করা হয়, কারণ এদের গায়ে বিভিন্ন তেল বা গ্রিজ জাতীয় পদার্থ সাধারণত লেগে থাকে। এই কারণে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে এই কাজ সামগ্রী সমূহ ডুবিয়ে ব্রাশ দিয়ে ঘষে এরপর পানি দিয়ে ধুয়ে এগুলো পরিষ্কার করা হয়। এরপর আরেকটা পদ দেখো যে ডিটারজেন্ট ডেকো 90। এই ডেকো 90 যে ডিটারজেন্ট, এটা একটা উত্তম পরিষ্কারক। এই ডিটারজেন্টের মাধ্যমেও এই কাজ সামগ্রীগুলো এই ডিটারজেন্টের দ্রবণে এগুলো ডুবিয়ে এরপর সেগুলোর পরিষ্কার পানি দিয়ে ধুয়েও এই কাজ সামগ্রী সমূহ পরিষ্কার করা হয়। আরেকটা পদ্ধতি দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা। হ্যাঁ, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। আসলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা কি? ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হলো এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই দুটার মিশ্রণকে বলা হচ্ছিল ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই মিশ্রণটাকে বলা হচ্ছিল ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই তিনটার মধ্যে এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এটা সবচাইতে উত্তম পরিষ্কারক, অর্থাৎ ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারাই এই কাজ সামগ্রীগুলো সবচাইতে উত্তমভাবে পরিষ্কার করা যায়। এখন আমরা একটু জেনে নেই এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কিভাবে এই কাজ সামগ্রী সমূহকে পরিষ্কার করে। ক্রোমিক অ্যাসিড মিশ্রণে রয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এদের বিক্রিয়ায় যেটা তৈরি হয় পটাশিয়াম সালফেট K2SO4, এদের বিক্রিয়ায় তৈরি হয় ক্রোমিয়াম সালফেট আর তৈরি হয় 3টা জাইমান অক্সিজেন। আমরা সমতা করলে অবশ্যই এখানে 4 দিব। দেখো এদের বিক্রিয়ায় পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, জাইমান অক্সিজেন আর হচ্ছে পানি তৈরি হয়, 4 অণু পানি তৈরি হয়। এই যে জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেন এটা কিন্তু তীব্র জারক। এটা তেল গ্রিজ জাতীয় পদার্থকে জারিত করে সেগুলোকে দূর করে দেয়। ফলে এই কাজ সামগ্রী সমূহের ভিতরে বা গায়ে যদি কোনো তেল গ্রিজ জাতীয় পদার্থ থাকে তাহলে এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা ধৌত করলে এখানে উৎপন্ন জাইমান অক্সিজেন তেল বা গ্রিজ জাতীয় দ্রব্যকে জারিত করে সেগুলোকে দূর করে, ফলে কাজ সামগ্রীগুলো সহজেই পরিষ্কার হয়। তবে প্রিয় শিক্ষার্থীরা, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় এটা দিয়ে ধৌত করার সময় এই অ্যাসিড মিশ্রণটা হাতে বা কোথাও লেগে যেতে পারে। অবশ্যই হ্যান্ড গ্লাভস এবং আমাদের নিরাপদ চশমা পরে এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা এই কাচের যন্ত্রপাতি সমূহ পরিষ্কার করতে হবে। তবে কোনো ক্রমে যদি আমাদের হাতে বা গায়ে যদি কোনো অ্যাসিড লেগে যায় তাহলে অবশ্যই সেটা 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে সেটা ধুতে হবে। অর্থাৎ আমাদের হাতে বা গায়ে যদি কোনো অ্যাসিড লেগে যায় অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধৌত করে এরপর এই 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিয়ে ধৌত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ল্যাবে ব্যবহৃত কাজ সামগ্রী সমূহ চিনতে পারবে এবং এদের পরিষ্কার করার কৌশলটা তোমরা বলতে পারবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই ক্লাসটি এখানে শেষ করছি।